নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আপনারা স্ক্রিনে একটা 4টে ম্যাপ দেখছেন। একটা 2006 সালের বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক ছবিটা কি ছিল, তারপর 2011, তারপর 2016, তারপর 2021। 2006 বামেরা 235, তৃণমূল 30, কংগ্রেস বোধহয় 21, আর বাকি জিএনএলএফ এসইউসি মিলে যা পেয়েছিল। তারপর 2011 পালাবদল হলো। 2011, 16, 21 তিনটে নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। যদিও 2021 সালে বর্তমানে প্রধান বিরোধী দল বিজেপির কাছ থেকে তারা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে জিততে সক্ষম হয়। এবার হচ্ছে 2026-এর নির্বাচন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে স্টালিনগ্রাডের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন, 1943-এর 2রা ফেব্রুয়ারি স্টালিনগ্রাডে নাজি বাহিনী লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করেছিল। 30 লক্ষ মানুষের আত্মবলিদানের পর দুনিয়া ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়। বামপন্থীদের কাছে এই দিনটার ঐতিহাসিক গুরুত্ব। স্টালিনগ্রাডের যুদ্ধের সঙ্গে 2026-এর বাংলার নির্বাচনের তুলনা করে অভিষেক খুব সচেতনভাবে বাংলার বাম মনস্ক মানুষকে বার্তা দিয়েছেন। অভিষেকের বক্তব্য, বিজেপির আগমন মানে বাংলায় ফ্যাসিবাদের পদধ্বনি, সেটা রুখতে গেলে সবাইকে একজোট হতে হবে। আগেরবার তারা ক্যাম্পেইন করেছিলেন নো ভোট টু বিজেপি। এবার হয়তো তারা ক্যাম্পেইন করবেন যে কোনো মূল্যে তৃণমূলকেই ভোট দিন, সবকিছু ভুলে যান, গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, খোলাখুলি তোষণ সবকিছু ভুলে যান। এটাই হচ্ছে বর্তমানে বাংলার রাজনৈতিক ছবি। নির্বাচন কবে ঘোষণা হবে, কিভাবে হবে, সে সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। নানা মুনির নানা মত। আমি প্রখ্যাত আইনজীবী বিকাশ ভট্টাচার্যের একটা বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে কোনো অবস্থাতে নির্বাচন হতে পারে না। তিনি যুক্তি দিয়েছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে 60 লক্ষ মানুষের নাম বিবেচনাধীনে আছে, 10 লক্ষ ফয়সলা হয়েছে, তার মধ্যে 3,04,000 বাতিল হয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা সমাধান করতে আরো 1 মাসের বেশি লাগবে। তারপর তার বক্তব্য, যারা বাদ পড়বেন, সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাপিল ট্রাইব্যুনালে মামলা করতে হবে, তাহলে তার নিষ্পত্তি না হলে কি করে ভোট হয়? এসআইআর তো চলমান প্রক্রিয়া। আবার নির্বাচন কমিশন বলেছেন যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে। এখানে বিকাশবাবু বলছেন যে একজন সাধারণ নাগরিক তো ভোট দেবেন, এটা স্বাভাবিক কথা, কিন্তু তার তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে। তিনি নির্দল হিসাবে দাঁড়াতে পারেন বা কোনো দলের প্রার্থী হতে পারেন, তার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আছে। যে কেন্দ্রে তিনি ভোটার, সেই কেন্দ্রে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তার নামটা অন্তর্ভুক্ত হলো, তাহলে কি করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন? বিকাশবাবু ইঙ্গিত দিয়েছেন তারা আদালতের শরণাপন্ন হবেন। তাহলে একটা জটিলতা রয়েছে। আমি জানি না এই জটিলতার নিরসন কিভাবে হবে। সুপ্রিম কোর্ট বলেছে কমিশন তো এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করেন, তারিখ ঘোষণা করা হোক, তারপরে সুপ্রিম কোর্ট বিষয়টা দেখবে। একটা পরিস্থিতি জটিল আছে, শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। এই আবহে রাজ্যপাল হিসাবে RN রবি 12 তারিখ সকাল 11টায় লোকভবনে শপথ নিয়েছেন। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল তাকে শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ছিলেন। বিরোধী দলনেতা দিল্লিতে আছেন বলে সেই জন্য তিনি হয়তো আসতে পারেন। এই হচ্ছে বাংলার ছবি। কেন RN রবিকে হঠাৎ করে আনাও বা হলো কেন, এটাও খুব তাৎপর্যপূর্ণ। ব্ল্যাক ডায়মন্ডকে অপসারণ করা হলো ঠিক নির্বাচনের আগে,
যখন এসআইআর তার অন্তিম চরণে, তখন RN রবিকে আনা হলো। এটা কাকতলীয় নয়, এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে, সেটা অবশ্য ক্রমশ প্রকাশ্য। RN রবি ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, ন্যাশনাল ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন, তামিলনাড়ুতে ছিলেন, নাগাদের সঙ্গে শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তবে তামিলনাড়ুতে রাজ্যপাল থাকাকালীন স্টালিনের সঙ্গে তার বিরোধ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এটা হচ্ছে বর্তমান আবহে। এই আবহে প্রধান বিরোধী দল বিজেপি মোটামুটি প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। দেখুন, অনেক রকম খবর বেরোচ্ছে কাগজে, আমি ওর মধ্যে ঢুকতে চাই না। 11ই মার্চ দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, জেপি নাড্ডা, ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল বৈঠক করেন। আমি অনেকদিন আগে একটা প্রতিবেদনে বলেছিলাম মোটামুটি 100 জনের নাম বিজেপি ঠিক করে ফেলেছে। যদি নির্বাচন এখনই ঘোষণা হয়, সবার আগে তারা ওই 100 জনের নাম জানিয়ে দেবে। সব নির্বাচিত বিধায়ক টিকিট পাবেন না, এটা নিঃসন্দেহে বলা যায়, কারণ সবার পারফরমেন্স ভালো নয়। এমন অনেক বিধায়ক আছেন যারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাজার করতে যান, কিন্তু এলাকায় বিজেপি কর্মীদের সুখ দুঃখের তারা সঙ্গী হন না। তৃণমূলের যেমন আইপ্যাক, বিজেপিরও তেমনি এই ধরনের পেশাদার সংস্থা আছে। দলগতভাবে নাম গেছে মন্ডল স্তর থেকে, RSS নাম পাঠিয়েছে, বিভিন্ন সূত্র থেকে একটা কেন্দ্র থেকে 3-4 জনের নাম গেছে। সেখান থেকে চূড়ান্ত হবে বিজেপির সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড, সেই নাম চূড়ান্ত করবে, এটাই ওদের রীতি। কিন্তু চমক খুব একটা থাকবে না। 2021 সালে আমরা কি দেখেছিলাম? প্রয়াত মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গী হেস্টিংসে প্রতিদিন যোগদান করতেন। টলিউড থেকে অনেকে এসেছিলেন, যোগদান করেই তারা টিকিট পেলেন, হেরে গিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরে গেলেন। এতে বিজেপির ক্ষতি হয়েছিল। শ্রমিক বাবু দায়িত্ব নেওয়ার পর সল্টলেকে বিজেপির যে দপ্তর, সেখানে অনেক পুরনো মুখকে দেখা যাচ্ছে, তারা খুব সক্রিয়। অনেক পুরনো কর্মী যারা বসে গেছিলেন নানা কারণে, অভিমানে, তারা কিন্তু নেমেছেন। প্রার্থী তালিকায় বিজেপির পুরনো কর্মীদের গুরুত্ব থাকবে, অবশ্যই তাদের জেতার ক্ষমতা আছে কিনা সেটা বিবেচ্য। নতুন দল থেকে কর্মীরা আসলে স্বাগত, মানে অন্য দল থেকে, কিন্তু কোন নেতাকে বিজেপি সেভাবে নেবে না। তাপস বাবুকে নিয়েছিল প্রায় 2 বছর আগে, তাপস বাবুকে সম্মান দিয়েছেন, সহসভাপতি করা হয়েছে। ম্যানিফেস্টো কমিটির বা সংকল্পপত্র যেটা তৈরি হচ্ছে, সেই কমিটির চেয়ারম্যান তিনি। তাপস বাবু সম্ভবত উত্তর কলকাতার হয় শ্যামপুকুর নয় জোড়াসাঁকো কেন্দ্র থেকে লড়বেন। রুদ্রনীল ঘোষ সম্ভবত পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্র থেকে লড়বেন। সবকিছু ঠিকঠাক থাকলে প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষকে পাণ্ডবেশ্বরে লড়তে দেখা যাবে। নিশীথ প্রামাণিক সম্ভবত নাটাবাড়ি কেন্দ্র থেকে লড়বেন। এছাড়াও বেশ কিছু এমন কেন্দ্র আছে যেখানে তৃণমূলের হেভিওয়েটরা দাঁড়াবেন। তাদের বিরুদ্ধে কাকে বিজেপি প্রার্থী করবে সেটা নিয়ে এখন চুলচেরা বিচার বিশ্লেষণ চলছে। মানে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি কিন্তু বিজেপি এবার ছাড়বে না, এবং প্রার্থী তালিকায় চমক 2-1টা থাকতেই পারে, কিন্তু এমন মুখকেই প্রার্থী হিসাবে বেছে নেওয়া হবে যিনি সংঘের সবুজ সংকেত থাকবে তার প্রার্থী পদ নিয়ে। এলাকায় বিজেপির কর্মী সমর্থকরা তাকে চেনেন, তার সম্পর্কে ভালো রিপোর্ট দিয়েছেন, এবং অন্তত কিছুটা হলেও জনসংযোগ আছে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে। কোন সাংসদ কিন্তু প্রার্থী হচ্ছেন না। প্রাক্তন সাংসদ প্রার্থী হতে পারেন, কোন সাংসদ এমনি কিন্তু প্রার্থী হবেন না। তাদেরকে তাদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা আছে সেখানে প্রার্থীদের জয় সুনিশ্চিত করবার দায়িত্ব দেওয়া হচ্ছে। হলদিয়া বিধানসভা কেন্দ্রে একজন তরুণ ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তিতে পারদর্শী যুবককে প্রার্থী করা হতে পারে।
মানিকতলা বিধানসভা কেন্দ্রে একজন শিশু বিশেষজ্ঞের নাম শোনা যাচ্ছে। এরকম সজল ঘোষ যেন সম্ভবত বড়নগর কেন্দ্র থেকেই লড়বেন। বিধাননগর কেন্দ্রে অনেক দাবিদার আছেন, তো এটা হচ্ছে ওভারঅল সিনারিও। প্রার্থী তালিকায় চমক থাকবে না, নাম্বার 1। সব নির্বাচিত বিধায়ক টিকিট পাবেন না। নাম্বার 3, কে প্রার্থী হবেন মনোনয়নের আগে, প্রার্থী হিসাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংঘের মতামতটা নেবে। এবার 2021-এর বিধানসভা নির্বাচনে কৈলাস বিজয়বর্গী মুকুল রায়ের ডুও সংঘকে কার্যত অপ্রাসঙ্গিক করে রেখেছিল। এবার কিন্তু সংঘ বিজেপির সমন্বয় বৈঠক হয়েছে বহুবার এবং সংঘের অনুমোদন নিয়েই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। কারণ সংঘ মনে করছে এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাদেরকে ঝাঁপাতে হবে, কারণ পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচনে বিজেপি না জিতলে পরে সংঘ মনে করছে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে যাবে এবং বাঙালি হিন্দু বিপদের মুখে পড়বে। বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, সেখানেই যদি বাঙালি হিন্দুর অস্তিত্বের সংকট আজ থেকে 3-4 দশক বাদে দেখা যায়, সেটা সংঘ মনে করছে সেটা প্রতিহত করতে একমাত্র দরকার এখানে বিজেপির সরকার। তাই 2021 সালে বিজেপি সংঘের মনোমালিন্যকে এবার শিখিয়ে তুলে সংঘ সক্রিয় হয়েছে এবং বিজেপির নেতৃত্ব সংঘের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সমন্বয় বৈঠক করেছেন। অমিত শাহ যখন এসেছিলেন তখনও তিনি সংঘের সঙ্গে বৈঠক করেছিলেন, মতামত আদান প্রদান হয়েছে। তাই প্রার্থী তালিকা যেটাই হবে চমক থাকবে না। একাধটা থাকতে পারে, অন্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ আসতেই পারে, কিন্তু 2021-এ যেটা হয়েছিল সেটা কিন্তু এবার হবে না, এটুকু অন্তত বলা যায়। চমক বলতে কি, ধরুন চন্দনা বাউরির মতো প্রার্থী তো আগের বার হয়েছিল, বিজেপি জিতেও ছিলেন, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তাদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে প্রার্থী তালিকায়, মহিলাদের উপস্থিতি থাকবে, আদিবাসী জনজাতি সম্প্রদায়ের উপস্থিতি থাকবে, সংখ্যালঘু মুখও কয়েকটা দেখা যাবে। মাহফুজা খাতুন প্রার্থী হবেন কিনা আমি জানি না, হয়েছিলেন আগের বার না 2016 হয়েছিলেন তিনি একবার, 2019-এ লোকসভায়, কয়েকটা সংখ্যালঘু মুখ থাকবে। কিন্তু প্রার্থী তালিকা যেটা হবে তাতে বিচারধারার প্রভাব থাকবে, মানে বিজেপি ইকোসিস্টেমের যে বিচারধারা আছে সেই বিচারধারার প্রভাব থাকবে প্রার্থী চিহ্নিত করার ক্ষেত্রে। 2021-এ যে ভুলটা বিজেপি করেছিল সেই ভুলটা এবার আর করবে না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যদি হয় নির্ধারিত সময়, তাহলে 1 কিংবা 2 দফায় হবে, কোনো মতেই তার বেশি হবে না, সে সময়ও নেই যদি নির্ধারিত সময়ে ভোট হয়। এটা বিরোধী দলগুলোর দাবি, আশা করি সেই দাবিতেই মান্যতা দেবে নির্বাচন কমিশন, কারণ সময়ও নেই 6-7 দফায় ভোট করা। যদি নির্ধারিত সময় ভোট করতে হয়, যদি ভোট নির্ধারিত সময় না হয় তাহলে তো অন্য কথা। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ প্রার্থী তালিকা যাই হোক না কেন, লোকভবনে প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা RN রবির আগমন, ব্ল্যাক ডায়মন্ডের অপসারণ, এটা এমনি এমনি হয়নি, কোন সুনির্দিষ্ট কারণে RN রবিকে আনা হয়েছে ঠিক নির্বাচনের আগে। যত সময় যাবে তত স্পষ্ট হবে। যদি শেষ পর্যন্ত নির্বাচন না হয় তাহলে লোকভবনের নিয়ন্ত্রণে চলে যাবে রাজ্য প্রশাসন, তখন লোকভবনে একজন দক্ষ কি বলবো মানুষ থাকলেন এবং সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, তাতে প্রশাসন চালাতে সুবিধা হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। সব থেকে তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে ব্ল্যাক ডায়মন্ডের অপসারণ, RN রবির আগমন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাদ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নেটিভ ইন্টেলিজেন্স কিন্তু সাংঘাতিক, তিনি কিন্তু কিছুর আঁচ পেয়েছেন, সেই জন্যই RN রবিকে তিনি আক্রমণ করলেন যে বিজেপির প্যারেড করা ক্যাডার বলে।
তার কাছেও কিছু নিশ্চয়ই খবর আছে যে ঠিক কি উদ্দেশ্যে RN রবিকে আনা হয়েছে। দেখা যাক, আস্তে আস্তে জট কাটবে। সবার আগে দেখতে হবে নির্ধারিত সময়ে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে কিনা। বিভিন্ন সংবাদপত্রে খবর বেরোচ্ছে যে নির্বাচন হবে পশ্চিমবঙ্গে ঠিক সময়, কিন্তু অনেকে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েও রেখেছেন, যেমন বিকাশ বাবুর বক্তব্য থেকে তা স্পষ্ট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.